বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দুরা তারা মূলত বেশ কয়েকটা দাবি দাবা রাখছে, যার মধ্যে সবথেকে বড় দাবি সেটা হচ্ছে সুরক্ষা সুনিশ্চিত করা। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানানো হচ্ছে। গত দুদিন ধরে যেভাবে তারা পথে নামছেন, যেভাবে তারা পথে নেমে রীতিমতন বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ দেখাচ্ছেন, সেখান থেকে বেশ কয়েকটা দাবি দাবা তারা সামনে রাখছেন, যেখানে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি রাখা হচ্ছে। পাশাপাশি সংখ্যালঘু মন্ত্রক তৈরি করতে হবে, এমনটাও দাবি সংখ্যালঘু হিন্দুদের তরফ থেকে সামনে আসছে। এরই সঙ্গে সঙ্গে হিন্দু ফাউন্ডেশন তৈরিরও দাবি করা হচ্ছে। অন্যদিকে দেবোত্তর সম্পত্তি এবং পুনরুদ্ধার, অর্থাৎ দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধারের দাবি এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন হিন্দুরা তারা করছেন। এরই সঙ্গে সঙ্গে দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন করতে হবে এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যা বাস্তবায়ন করবার পক্ষেও তারা সওয়াল করেছেন, সেই দাবি তারা রেখেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের উপাসনালয় নির্মাণ এবং আধুনিক সংস্কৃত ও পালি ভাষা অর্থাৎ পালি শিক্ষা বোর্ড তা সেখানে সুনিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে দুর্গাপুজোয় 5 দিন ছুটি অর্থাৎ সরকারি ছুটি ঘোষণা করতে হবে, এমনটাই কিন্তু দাবি দাবা তাদের পক্ষ থেকে সামনে রাখা হচ্ছে এবং এই দাবিতেই তারা পথে নেমেছেন। রাজাগোপাল বাবুর কাছে আমি এখান থেকে একটু আসবার চেষ্টা করি। রাজাগোপাল বাবু, যে ছবিটা আমরা দেখছি যে শুধুমাত্র বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা তারা যে পথে নেমেছে তা না, আওয়ামী লীগের সদস্যরা তারাও কিন্তু পথে নেমেছেন। তারাও বলছেন যখন থেকে এই সরকারের পতন হয়েছে, হাসিনা যখন অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন দেশ ছেড়েছেন তারপর থেকে তাদের উপরও হামলা করা হচ্ছে। সেটাই বা কেন হবে? তাদেরও বা সুরক্ষা তারা কারা এই মুহূর্তে দাঁড়িয়ে সুনিশ্চিত করবে? বেগম জিয়ার যে পার্টি বিএনপি, তার সঙ্গে জামাত, যেটা জামাতে ইসলাম বা আগে তো জামাত পাকিস্তান বলেই পরিচিত ছিল এবং আমরা জানি তাদের কি ভূমিকা ছিল। জামাতের সঙ্গে যখন বিএনপি যোগাযোগ রেখেছে, বোঝাই যাচ্ছে জামাত আমরা জানি 71-এ কি হিন্দু নিধনে তারা জড়িয়েছিল, ব্যাপকভাবে মুক্তিযোদ্ধাদের তারা অসম্মান করেছে, তাদের খুন করেছে। মানে লক্ষ্য একটাই, হিন্দু খেদিয়ে বার করা। হিন্দু খেদিয়ে বাদ কেটেই জামাতের একমাত্র লক্ষ্য ছিল। জামাত সেই টিকা নিয়েছে। জামাতের সঙ্গে যখন বিএনপি যোগসূত্র রেখেছে, পলিটিক্যাল অ্যালায়েন্স করেছে, তখন এটা পরিষ্কার যে তারা সেখানে এথনিক ক্লিনজিংয়ে বিশ্বাস করে এবং তারা সেটা বাংলাদেশকে চায় না পাকিস্তানের মতন করতে এবং আইএসআই এর টাকা, আইএসআই এর মতো সব কিছুই রয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ যেটা করেছে, হ্যাঁ, তারা যে সম্পূর্ণভাবে ইসলামকে ব্যবহার করেনি তা না, সফট ইসলামকে ব্যবহার করলেও তারা কিন্তু সেখানে যারা সংখ্যালঘু আছে তাদের কিছুটা তাদের সুরক্ষা তারা দিয়েছে এবং আওয়ামী লীগের রাজত্বের সময় হিন্দুরা মনে করছে যে আমরা মোটামুটি সুরক্ষিত আছি। তবে খেয়াল রাখতে হবে যে ওই খালি আত্মশুদ্ধির প্রার্থনা করলেই কেউ তোমাকে রক্ষা করবে না, তোমাকে শক্তিশালী হতেই হবে। রবীন্দ্রনাথ এক সময় বলেছিলেন এই হিন্দুরা ভগবানের কাছে অস্ত্র তুলে গিয়ে ভগবানকে প্রার্থনা করছে। লড়াই করতে হবে নিজেকে, লড়াই তোমার হয়ে ভগবান করবে না, এই বোধ হিন্দুদের নেই। পৃথিবীর যেখানেই তারা দাঁড়িয়েছে মাথা চুলে, তারা এই লড়াইয়ের পথ নিয়েছে। আমরা দেখেছি হিন্দুরা আফগানিস্তানে বিতাড়িত, পাকিস্তানে বিতাড়িত। আমরা হিংলাজ মন্দির, সেখানে মায়ের কাছে তারা জপ করছে, মা রক্ষা করো, মা রক্ষা করো। কিন্তু আপনি যদি রেজিস্ট্যান্স তৈরি করতে না পারেন, কেউ আপনাকে দয়া করবে না। বাংলাদেশে একই অবস্থা, সেই 34% থেকে 7.95% এসেছে। খালি দাবি করবো পথে হিন্দুরা কেন বারংবার সফট টার্গেট? সেটাই তো আপনি যদি শক্তিশালী না হন, আপনাকে সবাই দুর্বলের উপর সবাই অত্যাচার করে। যে মুহূর্তে আপনি বলবেন আমি সবল, এই নয় আপনি মার্কাট হত্যা করবেন। সবার প্রতি সম্মান হিন্দু ধর্ম শেখায়। কিন্তু আপনার যদি শক্তি আপনি দেখাতে না পারেন, তাহলে এই 7.95 আজকে আমরা আলোচনা করছি, আগামী 10 বছর পরে হয়তো 0.5-এ গিয়ে চলে আসবে, কোনো সন্দেহ নেই। সুতরাং বোঝার সময় এসছে। দেখুন, সবচেয়ে মুশকিল হলো ওখান থেকে যারা বিতাড়িত হয়ে পশ্চিমবঙ্গে এলেন। কেন বিতাড়িত হয়েছিল? ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছিল। এখানে এসে তারা সাম্প্রদায়িক ঐক্যের কথা বললেন, খুব ভালো কথা। কিন্তু একই সঙ্গে তারা যদি বলতেন যে কোনো সম্প্রদায়ের মানুষ কোনোভাবে তারা যেন অস্ত্র শস্ত্র সজ্জিত না হতে পারে, হুঙ্কার যেন না আসে, এগুলো তারা বন্ধ করতে পারলেন না। যে জায়গায় আজকে দাঁড়িয়েছে, যারা ওপার থেকে এপারে এসছেন, তাদের হয়তো আরো কোনো পারের দিকে যেতে, যাকে এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হলো, প্রধান করে আনা হলো ছাত্রদের দাবি অনুযায়ী, তিনি তো কোনো রাজনীতির রঙের সঙ্গে যুক্ত নন, অত্যন্ত সুশিক্ষিত একজন নাগরিক, সচেতন মানুষ, এবং তার পক্ষেও এই গোটা পরিস্থিতি সামাল দেওয়া কোনোভাবে সম্ভব হচ্ছে না। কেন দীপ্তিমান বাবু? না, সম্পূর্ণ ভুল যে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। 2007 সালে তিনি একটি রাজনৈতিক দল তৈরি করেছিলেন, তার নাম নাগরিক শক্তি,
এবং ওইটা আমেরিকাপন্থী একটি রাজনৈতিক দল ছিল। 2007-এ উনি চেষ্টা করেছিলেন এবং তারপর থেকে আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। তার আগে অবধি শেখ হাসিনা বা আওয়ামীর সঙ্গে ডক্টর ইউনূসের একটা ভালো সম্পর্ক ছিল। নাগরিক শক্তি দিয়ে উনি যখন রাজনৈতিক শক্তির মধ্যে ঢোকার চেষ্টা করলেন তখন এদের মধ্যে সম্পর্কের প্রবলেম শুরু হয়। এবং আমি তোমাকে বলবো তনয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি আন্দোলনটা যাদের দিয়ে শুরু হয়েছিল, মানে যারা দ্বিজেন্দ্র গীতি আর রবীন্দ্রসঙ্গীত দিয়ে যে আন্দোলন শুরু করেছিল যে ছাত্ররা, তারা কিন্তু শেষের দিকে ডক্টর ইউনূসের পাশে যে ছাত্রগুলো ছিল ওই ছাত্রগুলো আর প্রথমের ছাত্রগুলো এক না। এই ছাত্রগুলো কিন্তু ওই যে দলটি বলছি নাগরিক শক্তি, তার একটা ছাত্র ইউনিট আছে, সেই ছাত্র ইউনিটের সদস্যরা যারা কিনা জামাতের সঙ্গে ছিল, যারা কিনা ছাত্র শিবিরের সঙ্গেও ছিল, এরা বিভিন্ন সময় বিভিন্ন দলের মধ্যে আশ্রয় নিয়েছিল। এবং এদের মূল লক্ষ্য হচ্ছে এই যে একটা মুক্তমনা চিন্তা বাংলাদেশে রয়েছে। আজকে বাংলাদেশের নারী শিক্ষা যেভাবে এগিয়েছে, বাংলাদেশের যেভাবে উন্নয়ন হয়েছে, রাজাদা খুব ভালো বলতে পারবেন, যেভাবে মেট্রো হয়েছে, যেভাবে চট্টগ্রামে সমুদ্রের তলা দিয়ে সুড়ঙ্গ হয়েছে, যেভাবে পদ্মা সেতু হয়েছে, বাংলাদেশ যেভাবে উন্নয়নের পথে হাঁটছিল, তার উন্নয়নের যে সূচক অনেক ক্ষেত্রে ভারতবর্ষকে ছাড়িয়ে গেছিল, এ কথা স্বীকার করতে আমাদের দ্বিধা নেই। তো সেই জায়গায় বাংলাদেশ উন্নয়নের পথে হাঁটাটাই এদের কাছে চক্ষুশূল হয়ে গেল এবং প্ল্যানিং হলো। এটা একটা আন্তর্জাতিক প্ল্যানিং, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দলের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে এই ষড়যন্ত্র পরিষ্কারভাবে তৈরি হয়েছিল। আমি খুব পরিষ্কারভাবে বলতে পারি যে বাংলাদেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী, একটি সংবাদ মাধ্যমের মালিক বাংলাদেশের বড়, আমি নাম বলছি না, এবং শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি এই পুরো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। এই ষড়যন্ত্রে শেখ হাসিনার ভিতরের লোকরা ছিল বলেই আজকে সেনাবাহিনী রাস্তায় নেমে এই আন্দোলনকে প্রতিহত, মানে মূল উদ্দেশ্যই ছিল সরকারের পতন করে দেওয়া এবং মূল উদ্দেশ্য ছিল সরকারের পতন এবং মুক্তমনা বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে সেটাকে বন্ধ করা, সেটাকে গতিরুদ্ধ করা। রাজবাবু, একটা বিষয় তাহলে স্পষ্ট হচ্ছে, এই যে বাংলাদেশের ঘটনা, আপনি বারংবার করে বলছেন আমাদের দিকে আঙুল তুলছেন, জানি না কেন, কি কারণে, কি শত্রুতা আমাদের সঙ্গে রয়েছে, কিন্তু এই যে বারংবার আমাদের দিকে আঙুল তুলছেন, যে ছবিগুলো আপনারা দেখতে পেলেন শুধুমাত্র আমাদের বাংলাদেশ নয়, তার পাশাপাশি যেই জায়গাগুলো ছবিগুলো দেখালাম, এখনো পর্যন্ত আমার পেছনে সেই ছবিগুলো চলছে, কোথাও গিয়ে মনে হচ্ছে যে না, কিছু তো একটা ওখানে কাজ করছে, কোনো একটা শক্তি কাজ করছে, যারা মূলত এই গোটা বিষয়টাকে একেবারে অন্য একটা সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং কোনো না কোনোভাবে হয়তো ভারতকে আরো বেশি চাপে ফেলবার চেষ্টা করছে, যার কারণে বলতে পারেন যে কিছুটা হলেও হয়তো সাফারার হতে হচ্ছে সেখানকার সংখ্যালঘু হিন্দুদেরকে, সেখানকার আওয়ামী লীগ অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ব্যাকফুটে রয়েছেন যে রাজনৈতিক দল, তাদের সাপোর্টারকে বিভিন্ন সময় হাসিনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি, তার সন্তানের বক্তব্য, তার ছেলের বক্তব্য, জয় সাহেবের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। তারপরেও কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে এরকম কোনো ঘটনা ঘটছে। রাজাগোপাল দা এবং দীপ্তিমানদার কথা অনুযায়ী সেটাকেও যদি ধরা যায় তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে এটার সাথে হিন্দু মুসলমানের লড়াইয়ের ব্যাপার নয়, এটা সম্পূর্ণ একটা সরকারের একটা ক্ষমতা পাওয়ার একটা লড়াই।